ফিরদৌস, কোথাও তাহলে একটা চূড়ান্ত সুপ্রিম কোর্টে একটা চূড়ান্ত নির্দেশের অপেক্ষায় সবাই রয়েছে এবং রাজ্য সরকার কার্যত কিন্তু কলকাতা হাইকোর্টের রায়কে কোনো রকমভাবেই মান্যতা দিচ্ছেন না এবং তারা কিন্তু যারা যারা এই 26,000 তার কাছাকাছি যে চাকরি প্রার্থী যারা 2016 সালের আমরা পুরো ঘটনাটাই জানি যে যারা চাকরি পেয়েছেন তার বৈধতাই কিন্তু প্রকাশ হচ্ছে, তাদের মাইনে দেওয়া হচ্ছে। এ প্রসঙ্গে ব্যক্তিগতভাবে মনে করি যে যারা রয়েছেন আমাদের রাজ্যবাসী, রাজ্যের ভাই বোন, আমি অন্যায় বা ভুল এর মধ্যে যাচ্ছি না, যে কোনো মানুষ তারা শ্রম করেছেন, তাদের চাকরির যে বেতন সেই বেতন পাওয়ার পক্ষেই অধিকাংশ মানুষ মানবিক কারণে। কিন্তু আমার আপনাকে প্রশ্নটা আইনের দৃষ্টিকোণ থেকে কিভাবে দেখছেন এই বিষয়টা? দেখুন, রায়টা যে ডেট পর্যন্ত হয়েছে তার আগে নিশ্চিতভাবে তারা শ্রমদান করেছেন, ফলে এক অংশের মানুষ সেই শ্রমের মূল্য পাওয়ার মধ্যে কোনো প্রকার আমি আইনের ব্যত্যয় দেখি না। কিন্তু তার পরের অংশের ক্ষেত্রে যদি ধরুন সুপ্রিম কোর্ট যা নির্দেশ দেবে সেই নির্দেশ মোতাবেক চলতে হবে। এখানে রায় মানা না মানার প্রশ্ন আসে না, কারণ মানতেই হবে, নাহলে গণতান্ত্রিক এই ব্যবস্থাপনাটা ভেঙে পড়বে। দ্বিতীয় একটা কথা বলি, মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এতক্ষণ ধরে বলছিলেন যে চাকরি খেয়ে নিয়েছে। আচ্ছা, এই চাকরি খেয়ে নেওয়ার বিষয়টা একটু বুঝিয়ে বলবেন। রাজ্য সরকার তারা আইন তৈরি করেন, এসএসসি বিং রেকমেন্ডেটরি অথরিটি সেই আইন মোতাবেক রেকমেন্ডেশন করেন। আপনি ভাবুন তো, এই রায়ের পরে এসএসসি চেয়ারম্যানকে বলতে হচ্ছে যে 25,753 জনের মধ্যে 5,000 অযোগ্য, বাকিগুলো যোগ্য। আমি ধরে নিলাম তর্কের খাতিরে তিনি যা বলছেন সবটাই ঠিক। আচ্ছা বলুন তো, যে নিয়োগকারী সংস্থার উপর দায়িত্ব ছিল যে একজনকেও অযোগ্যকেও চাকরি দেবে না, তার প্রধান হয়ে আপনি বলছেন যে একটা সিলেকশন প্রসেসে 5,000 জন অযোগ্য তারা রয়ে গেছেন। আর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছিলেন যে একজনেরও চাকরি যাবে না। তাহলে যদি এসএসসি চেয়ারম্যানের কথাও সঠিক হয়, তাহলে 5,000 জন অযোগ্য রয়েছে, তাদের পাশে কে দাঁড়ালেন? মাননীয় মুখ্যমন্ত্রী। দায়টা কি? দায়টা অত্যন্ত পরিষ্কার, কারণ এই যারা চাকরি পেয়েছেন সাদা খাতা জমা দিয়ে, তারা কেউ 20 লাখ, কেউ 25 লাখ, কেউ 30 লাখ টাকা দিয়ে তো চাকরি কিনেছেন। আর কাদেরকে টাকা দিয়েছেন? যাদের বান্ধবীর বাড়ির খাটের নিচে টাকাগুলো উদ্ধার হয়েছে তাদেরকে। ফলে খুব স্বাভাবিকভাবে টাকা দিয়ে এরা চাকরি কিনেছিলেন। এখন যদি এই চাকরি চলে যায়, এই যে বলছেন না যোগ্য এবং অযোগ্য, শুধু এই শব্দ দুটো ব্যবহার করা হচ্ছে, কিন্তু কে যোগ্য আর কে অযোগ্য আমি গতকাল থেকে বলছি, প্রথম দিন থেকেই বলেছি রাজা, যে মমতা বন্দ্যোপাধ্যায় এক কাজ করুন, নবান্ন 14 তলা, এটা অনেক উঁচু বিল্ডিং, অনেক তো হোর্ডিং টাঙান, তা একটা হোর্ডিং টাঙিয়ে দিন না যে এরা এরা অযোগ্য আর এরা এরা অযোগ্য। হোর্ডিং টাঙিয়ে দিন, বলে দিন এরা যোগ্য আর এরা অযোগ্য। মানে আপনি বলছেন সাদা এবং একদম পরিষ্কার করে বলে দিন, পরিষ্কার করে বলে দিন, তাহলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। কিন্তু সেটা না করে যেটা করা হচ্ছে সেটা আদতে এই ছেলে মেয়েদের আরো ভয়ঙ্কর জায়গায় দাঁড় করেছে। আমাকে একটু সময় দেবেন, কেন বলছি, আপনাদের নিশ্চিতভাবে সুপ্রিম কোর্টের এর আগের দিনে রাজ্যের পক্ষ থেকে যে সওয়াল, সেই সওয়াল শুনেছেন। আচ্ছা, একটা শব্দ খরচ করেছে রাজ্য সরকার যে যোগ্যদের আমরা চাকরি বাঁচাবো? একটা শব্দ খরচ করেছে? কাদের বাঁচাতে গেছিলেন রাজ্য সরকার? রাজ্যের মন্ত্রীদের যাতে এই ইলেকশন নির্বাচন পর্বে যাতে কাস্টডিতে না নেওয়া যায় সেই জন্য সওয়াল করতে গেছিলেন। অবশ্যই আমি এই বিষয়ে আসছি, সুপার নিউমেরিক একটি শব্দ ব্যবহার করব। আমি এই বিষয়ে আসছি। আমি একবার চলে যাব সঞ্জয় বড়ুয়া মহাশয়ের কাছে, প্রধান শিক্ষক, তিনি নারায়ণ দাস বাঙুর মেমোরিয়াল মাল্টিপারপাস স্কুলের প্রধান শিক্ষক এবং মহাসমাপতন রাজ্যের এখন যিনি শিক্ষামন্ত্রী, বিশিষ্ট নাট্যকার ব্রাত্য বসু, তারও বোধহয় এই স্কুল, ব্রাত্যদা তো বোধহয় এই স্কুল থেকেই। হ্যাঁ, এই স্কুলের প্রাক্তন ছাত্র। আচ্ছা 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 আচ্ছা। সুতরাং একদিকে নাট্যকার হিসেবে তো ব্রাত্য বসু সমাদৃত এবং আমরা তাকে নাট্যকার হিসেবে সত্যি খুব শ্রদ্ধা করি, সুতরাং তিনি আপনাদেরই ছাত্র ছিলেন। আমাদেরই ছাত্র। তা কি অবস্থা পড়েছে, মানে শিক্ষামন্ত্রী, বর্তমান শিক্ষামন্ত্রীর স্কুলের এখন কি অবস্থা? শোনা যাচ্ছে আপনাদের স্কুলে বোধহয় তিনজন শিক্ষক তারা বোধহয় ওই ব্যাচে ছিলেন। হ্যাঁ, মানে আমার স্কুলে 3 জন শিক্ষক নয়, একজন গ্রুপ ডি, একজন আর 2জন শিক্ষক শিক্ষিকা মিলিয়ে, মানে একজন শিক্ষাকর্মী এবং 2জন শিক্ষক শিক্ষিকা। 2জন শিক্ষক শিক্ষিকা। আর ব্যাপার হচ্ছে আমার স্কুলে অনেক কিছু মানে ছাত্ররাই বেরিয়েছে, মানে সে লম্বা লিস্ট যদি দেওয়া যায়
কোনো একটা সময় দেওয়া যাবে, ব্যাপারটা এই নয়। তো আমার মানে আমি এখানে তো এসছি প্রধান শিক্ষক হিসেবে, এবং আমি এই যে সমস্যাটা এখন তৈরি হয়েছে সেই সমস্যায় একাধিক প্রধান শিক্ষক করেছে, তার মধ্যে আমিও একজন। কিরকম সমস্যাটা কি মানে হচ্ছে? সমস্যা ধরুন, মানে টিচার যদি তার চাকরি চলে যায় বা অবসর নেয়, তাহলে সেই জায়গাটা ভ্যাকেন্ট হয়, শূন্যতা, একটা শূন্যতা সৃষ্টি হয়। এবার এইটা পূর্ণ তো দীর্ঘ একটা প্রসেসের মধ্যে দিয়ে হবে। স্বাভাবিকভাবে যদি একসাথে দুটো তিনটে, আবার এটা হয়তো আমার কাছে এটা অনেকটা কম, মানে আমার কাছে এমনিও মানে বিভিন্ন প্রধান শিক্ষকদের আমরা জানি যাদের 7টা 8টা 6টা এই ধরনেরও শিক্ষক শিক্ষিকার পদ হয়তো খালি হয়ে যেতে পারে। স্বাভাবিকভাবে মানে একটা শিক্ষক অবসর নিক বা তার জায়গায় শূন্যতা তৈরি হওয়া মানে তার দিনে 5টা করে ক্লাস, তাহলে 5 5 25, আরও শনিবার দিন 2টো, 27টা করে ক্লাস, সেই জায়গাটায় একটা শূন্যতা তৈরি হবে। স্বাভাবিক সেটা অন্য কোনো টিচারদের কাছে পৌঁছতে পারবে। স্বাভাবিকভাবে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শূন্যতা যদি সেই শিক্ষক হোক, কর্মী হোক, শিক্ষাকর্মী হোক, যাই হোক, যদি শূন্যতা থাকে স্বাভাবিকভাবেই একটা কাজের ক্ষেত্রে একটা সমস্যা দেখা দেয়। অবশ্যই একটা শূন্যতা তৈরি হয়েছে, কিন্তু সবারই, কারণ এটা তো একটা অনেকটা বড় সংখ্যা, 25,753। সেভাবে আপনি যদি খোঁজ করেন আমার মতো কয়েক হাজার স্কুলই পাবেন যাদের অল্প বিস্তর কেউ না কেউ এই সমস্যার মধ্যে পড়েছে। অবশ্যই আমি আপনার কাছে আসছি, আমি ডক্টর তন্ময় মুখোপাধ্যায়ের কাছে যাব, ভারতীয় জনতা পার্টির মুখপাত্র। কোথাও কি মনে হচ্ছে যে রাজনৈতিকভাবে ফায়দার বদলে অসুবিধায় পড়বেন? কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের প্রত্যেকটা মঞ্চে কিন্তু দোষারোপ করছে এই অব্যবস্থাটাকে, অর্থাৎ এই বিশেষ করে উনি বলছেন, আপনাদের নাম অত নিচ্ছেন না, কিন্তু বামপন্থীদের নাম করছেন যে তারা চাকরি খেয়ে নিচ্ছে। এমনকি আপনাদেরও নাম করছেন এই কারণে, কারণ বিরোধী দলনেতা বলেছিলেন বোমা ফাটাবেন, এমন বোমা ফাটলো যে প্রায় 25,000-এর বেশি শিক্ষক তারা চাকরি হারালেন, তার মধ্যে শিক্ষাকর্মীও আছেন। কোথাও কি মনে হচ্ছে রাজনৈতিক ফায়দার বদলে মানে যেটা ভেবেছিলেন সাপে বর হবে সেটা আবার উল্টো হয়ে যাচ্ছে, বরে সাপ হয়ে যাচ্ছে? দেখুন, এর মধ্যে বিজেপির কিচ্ছু নেই, কারণ এই জন্যে যে উনি ঘুরিয়ে বলছেন যে ওরা চাকরি খেয়ে নিল, ওরা মানে কারা? বিজেপি তো নয়। চাকরিটা চলে গেছে কোর্টের নির্দেশে, ইডি সিবিআই তদন্ত হচ্ছে কোর্টের নির্দেশে, কোর্টের নজরদারিতে, তো সেখানে তো বিজেপি কোথাও আসছে না। আমরা সবসময় কি বলেছি, কিন্তু আপনাদের বিরোধী দলনেতা, আমরা যোগ্যদের সাথে আছি, যোগ্যদের পাশে আছি। আমাদের নেতারা বহুবার হচ্ছে ধর্মতলা তারা যেখানে ধর্ণা দিচ্ছে 3 বছর ধরে সেখানে গিয়েছে। সুতরাং আমরা এখনো পর্যন্ত চাই যে যোগ্যরা চাকরি পাক, চাকরিতে থাকো, কিন্তু অযোগ্যরা কেন থাকবে? এই পয়সা নিয়ে যাদেরকে চাকরি দেওয়া হয়েছে, আজকে দেখুন উনি বলছেন যে কোর্টকে অ্যাটাক করছেন, তার মানে বলছে ওরা চাকরি খেয়ে নিয়েছে। আর দ্বিতীয়ত দেখুন উনি বলছেন ওনার কাছে নাকি 10 লক্ষ চাকরি রেডি আছে। কিন্তু বিরোধী দলনেতা তার কিন্তু ভবিষ্যৎবাণী আমরা দেখলাম, কোর্টের রায় বেরোলো, তারপর চাকরি গেল, এটার কিন্তু একটা প্রচার হচ্ছে। এইটা বলে দিচ্ছি আপনাকে, ঋতদা এখানে ফিরদৌস বাবু আছেন, উনি হাইকোর্টে প্র্যাকটিস করেন, উনি জানেন। এই যে শুক্রবারে ওই সন্ধ্যের দিকটাতে সোমবারের লিস্টটা বেরোয় হাইকোর্টে, কোন কোন কোর্টে কি কি সেদিন লিস্ট থাকে। তো সেই লিস্টে ছিল যে সোমবারে ওই মামলার রায় বেরোবে। তার আগে কোর্টে কিন্তু জাজ সাহেবই বলেছিলেন যে দুটো দিকে এটা যেতে পারে, হয় পুরো প্যানেল বাদ, আর না হলে কিছু যোগ্য যারা আছে তাদেরকে রেখে অযোগ্যদের বাদ। এবং তিনি এটাও প্রশ্ন করেছিলেন, তাকে যখন হচ্ছে সরকারি আইনজীবী বলেছিলেন যে এই দেখুন এরা তো এতদিন ধরে নিষ্ঠার সাথে কাজ করছে, তাহলে এদের ভবিষ্যৎটা কি হবে? তো তিনি এই অযোগ্যদের কথা নিয়ে তিনি বলেছিলেন যে এই 5-10 হাজারের ভবিষ্যতের থেকে দেশের ভবিষ্যৎ অনেক বেশি বড়। তারা দেশের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে, যারা শূন্য পেয়ে চাকরি পেয়েছে তারা ছাত্রছাত্রীদের কি পড়াবে? তো এই স্মিতবাবু এখানে বলবেন, ওরা যখন কোর্টে সওয়াল করেন, আমিও জানি কোর্ট সিস্টেম, তো এ থেকে একটা জাজ কোন দিকে যাচ্ছেন এটা গেস করা যায় সবসময়, কারণ তিনি বলে দিচ্ছেন যে দুদিকে যাবে।